কেশবপুর গ্রামে দুই বোন ছিল। একজনের নাম রিয়া আর একজনের নাম প্রিয়া। প্রিয়া লেখাপড়া খুব বেশি জানত না, তাই তার বিয়ে হয়েছিল একটা গরিব ঘরের ছেলের সাথে। আর এদিকে রিয়া দেখতে খুব সুন্দর ছিল, তাই তার বিয়ে হয়েছিল একটা বড় লোকের ছেলের সাথে। রিয়ার লেখাপড়ার অহংকার আগে থেকেই ছিল, আর বিয়ের পর টাকা পয়সার অহংকারও হয়ে গেল। রিয়া আর প্রিয়া পাশাপাশি গ্রামেই থাকত, তাই যখনই সুযোগ পেত রিয়া প্রিয়াকে গরিব হওয়ার জন্য অনেক কথা শোনাতো আর যখন তখন অপমান করত। জানিস প্রিয়া, আজকে আমার স্বামী আমাকে একটা সোনার হার কিনে দিয়েছে, আর তোদের পাশে যে জমিটা আছে না, সেটা আমরা কিনছি। আর তুই তো বিয়ের পর কিছুই কিনতে পারলি না। তোর স্বামী তো দুবেলা খাবার জোগাড় করতে পারে না, আবার তোকে কিনে দেবে রে। প্রিয়ার খুব খারাপ লাগত, কিন্তু সে কি করবে, তাই সে চুপচাপ থাকত। প্রিয়ার জীবন খুব অভাব অনাটনে কেটে যাচ্ছিল। দুবেলা খাবার খুব কষ্ট করে জোগাড় করতে হতো। যখন সে রিয়ার কাছে সাহায্যের জন্য যেত, তখন রিয়া, দিদি, আমার বাড়িতে ভাত খাওয়ার জন্য এক মুঠো চাল নেই, তাই তিনি জমিদার মশাইয়ের কাছে গিয়েছিল, কিন্তু জমিদার মশাই 1 টাকাও দিল না। তাই দিদি, তুমি আমাকে আজকে কিছু টাকা দিয়ে সাহায্য করো। আমাদের ফসল করলে সেই ফসল বিক্রি করে তোমার টাকা আমি ফেরত দিয়ে দেব। প্রিয়া, তুই আজকে টাকা চাইলে দিয়েছিস, যদি কালকে আসতিস তাহলে কিছু টাকা তোকে আমি দিয়ে দিতাম। তোকে তো আগেই বলেছিলাম তোদের পাশের জমিটা আমরা কিনেছি, তাই সব টাকা সেখানেই খরচা হয়ে গেছে রে। রিয়া প্রিয়াকে কখনো 1 টাকা দিয়েও সাহায্য করত না। রিয়া তো 1 টাকা দিয়েও সাহায্য করল না, কিন্তু ঘরে তো খুব অভাব। ঠিক আছে, আমি আমার বড়দার কাছে যাই আর কিছু টাকা ধার নিয়ে আসি। দাদা নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। কি ভেবে সে দাদার বাড়ি যাওয়ার জন্য রওনা দিল। রাস্তায় কিছুক্ষণ চলার পরে তার সাথে একটা সাধু বাবার দেখা হলো। সাধু বাবা, ও সাধু বাবা, তুমি এত গরমের মধ্যে ভারী কলসিটা নিয়ে কোথায় যাচ্ছ? কোথাও না গো মা, ওই পাশের গ্রামে আমার বাড়ি, ওখানেই আমি যাচ্ছিলাম। সাধু বাবা, আমি তো ওই পাশের গ্রামেই যাচ্ছি। দাও, তোমার ওই কলসিটা আমাকে দাও। না না, তোমাকে কষ্ট করতে হবে না মা, আমি ঠিক নিয়ে চলে যাব। সাধু বাবা, আমি তো তোমার মেয়েরই মতো। দাও, আমাকে একটা কলসি দাও, আমি তোমার কলসিটা কমছে দেব। তারপর কলসিটা লেগে প্রিয়া আর সাধু বাবা একসাথে গ্রামে পৌঁছালো আর কলসিটা সাধু বাবার ঘরে রেখে দিল। আচ্ছা সাধু বাবা, আমি এখন যাই। তারপর সোজা নিজের দাদার বাড়ি চলে গেল, কিন্তু ও সময় দাদা বাড়িতে ছিল না। ও বৌদি, বৌদি, দাদা কোথায়? উনি এখন ঘরেতে নেই। সাথে আমার খুব কাজ ছিল গো। কি কাজ আছে আমাকে বলো। বৌদি, কি বলি বলো গো, এখন আমাদের অবস্থা খুব খারাপ চলছে। আমাদের কাছে 1 টাকাও নেই, যা দিয়ে আমরা দুবেলা দুমুঠো খেতে পারি। তো আমরা কি করতে পারি? আমাদের কাছে তো আর টাকার গাছ লাগানো নেই যে তা থেকে আমরা পেরে পেরে তোমাকে দেব। টাকা ছাড়া যদি অন্য কোনো কাজ থাকে তাহলে বলতে পারো। ঠিক আছে বৌদি, তাহলে আমি এখন চলি। বৌদি প্রিয়াকে টাকা না দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল। মন খারাপ করকে প্রিয়া গ্রামের দিকে চলতে থাকে। ও মেয়ে, শুনছ? এদিকে এসো, এদিকে এসো। এই গ্রামে তুমি কাদের বাড়িতে এসেছিলে? সাধু বাবা, আমি এখানে আমার দাদার কাছে কিছু টাকা সাহায্যের জন্য এসেছিলাম। তারপর প্রিয়া ঘোড়া থেকে সবকিছু সাধু বাবাকে বলল। আমি এই কলসিগুলো থেকে একটা কলসি নিয়ে যাও। কিন্তু কেন সাধু বাবা? তুমি এতটা পথ এসেছ, আবার এতটা পথ হেঁটে হেঁটে যাবে,
যদি তোমার রাস্তায় খিদে পায় তাহলে এই কলসির ভেতরে লাড্ডু আছে, সেগুলি তুমি খাবে। না সাধু বাবা, এইগুলোর আমার দরকার নেই। আপনি আমাকে বলেছেন এটাই অনেক। শোনো মেয়ে, এগুলি তুমি নিয়ে যাও, তুমিও তো আমার মেয়ের মতো। আচ্ছা সাধু বাবা, বারবার যখন বলছেন তাহলে আমি একটা কলসি নিয়ে নিচ্ছি। সাধু বাবা বারবার বললে পরে প্রিয়া সাধু বাবার কাছ থেকে একটা কলসি নিয়ে নেয়। ঠিক আছে সাধু বাবা, এখন আমি চললি। পৌঁছতে পৌঁছতে অনেক সন্ধে হয়ে যাবে। তারপরে প্রিয়া নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করল। প্রিয়া, তুমি আজকে তোমার দাদার বাড়িতে গিয়েছিলে, তোমার দাদাকে কিছু সাহায্য করলো? আজকে আমি আমার দাদার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু দাদা বাড়িতেই ছিল না গো। আর বৌদি আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল। আচ্ছা, তার মানে আমাদের দুজনকে আজকে না খেয়ে থাকতে হবে। না গো, আজকে আর আমাদের খেয়ে না খেয়ে থাকতে হবে না। তার মানে কোথাও থেকে টাকার ব্যবস্থা করেছো? আরে না, আমি যখন দাদার বাড়ি থেকে ফিরছিলাম তখন রাস্তায় সাধু বাবার সাথে দেখা হলো। আর সাধু বাবা আমাকে লাড্ডু ভরা কলসি দিল আর বলল রাস্তায় খিদে পেলে খেয়ে নিতে। কিন্তু আমি তো সেই লাড্ডু খাইনি, ওই কলসিতেই রাখা আছে। বাহ, এ তো খুব ভালো খবর। তুমি তাড়াতাড়ি গিয়ে ওই লাড্ডু নিয়ে এসো, আজ আমি সারাদিন কিছু খাইনি। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি লাড্ডু নিয়ে আসছি। আর যখনই প্রিয়া কলসিটা নিয়ে এসে কলসিটা খুলে, তখনই কলসিটা দেখে চমকে উঠল। আরে বাবা, এ তো সোনার মোহর, আবার এক কলসি! এত সোনার মোহর তোমাকে কে দিল? আমি সত্যি কথাই বলছি, আমাকে এই কলসিটা ওই সাধু বাবাই দিয়েছে। প্রিয়া, আমি তো আমার চোখে বিশ্বাসই করতে পারছি না। আমার মনে হয় ভগবান আমাদের দুঃখের কথা শুনেছে। এরপর সে সোনার মোহর বিক্রি করে দুজনে একটা চাষের জমি কিনল আর একটা ঘর বানালো। আর এদিকে প্রিয়ার উন্নতি দেখে রিয়া খুব হিংসা হতে থাকে। সে তার স্বামীকে বলল, কি গো, শুনছো? আমি ভাবতেই পারছি না আমার বোন এত পয়সাওয়ালা হয়ে গেল কি করে। তো টাকা পয়সা ওর কাছে এলো কি করে? কিছুদিন আগে তো আমার কাছে ভিখারির মতো টাকা চাইতে এসেছিল, আর এখন আমাদের থেকে অনেক টাকা পয়সাওয়ালা হয়ে গেছে। আমি তো ওটাই ভাবছি, তোমার বোনের স্বামী লোকের জমিতে কাজ করে, খুব কষ্টে করে কোনো রকম খাবার জোগাড় করত, করে এত ধন দৌলতের মালিক কি করে হয়ে গেল? কিন্তু কিছুদিন আগে আমি তোমার বোনকে তোমার ভাইয়ের ঘরে যেতে দেখেছিলাম। কি বলছো? দাদার বাড়ি গিয়েছিল? তার মানে দাদার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে এসেছে। তোমার ভাইটা কেমন যে টাকা পয়সা সব ছোট বোনকে দিয়ে দেবে। তুমিও তো বড় বোন, ভাইয়ের কাছে দুই বোনেরই সমান সমান অধিকার, তাহলে দুই বোনকেই সমান সমান দিত। তুমি একদম ঠিক বলেছ। দাদার সম্পত্তির ওপর যতটা বোনের অধিকার, ততটা আমারও অধিকার। চলো, আমরা কাল সকালেই দাদার বাড়িতে যাই। তারপর সকালবেলায় তারা দুজনে দাদার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। ওনাদের ও রাস্তায় ওই সাধু বাবার সাথে দেখা হলো। তুমি দয়া করে এই কলসিটা আমার কাঁধের উপর রেখে দেবে? অনেকক্ষণ থেকে তুলতে পারছি না গো। তুমি তোমার নিজের কাজ নিজেই করতে পারো না নাকি গো? আমি বুড়ো হয়ে গেছি গো মা, আমি খুব ভারী জিনিস তুলতে পারি না। তুমি দয়া করে এই কলসিটা আমার কাঁধের উপর রেখে দেবে? দাও না গো মা। তুমি কি আমাকে বলে বুড়ো হয়েছিলে? নিজে নিজেই তো বুড়ো হয়েছ। আরে তুমিও না, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বুড়োর কথা শুনছ। চলো চলো, তাড়াতাড়ি চলো। তারপর তারা দাদার বাড়ি গিয়ে পৌঁছালো। বৌদি, কিছুদিন আগেই ছোট বোন এখানে এসেছিল। হ্যাঁ রিয়া, কিছুদিন আগে প্রিয়া আমাদের বাড়িতে এসেছিল, কিন্তু আমি ওর সাথে দেখা করতে পারিনি। আমি ঘরেই ছিলাম না, শুধু তোর বৌদির সাথে দেখা হয়েছিল, আর ওর সাথে দেখা করেই চলে গিয়েছিল। বৌদি, তুমি কি ওকে কিছু দিয়েছিলে? না, আমি তো ওকে কিছুই দেইনি। এর কাছে কিছু থাকলে তো তবেই ওকে দেব, তাই না?
আচ্ছা, তার মানে তুমি ওকে কিছু দাওনি। তাহলে আমরা এখন চলি দাদা। আরে তোমরা দুজন এক্ষুনি চলে যাবে? এই তো এলে, দুটো খাওয়া দাওয়া করে যাও। না, ওই সময় দরকার নেই। আমরা এখান দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে দেখা করে যাই। আচ্ছা দাদা, তাহলে চলি। আরে দাদা তো ওকে কিছুই দেয়নি, তাহলে এত ধন দৌলত কোথা থেকে গেল? হ্যাঁ, আমিও তাই ভাবছি। এত রোদ্দুর, হাঁটতে হাঁটতে খুব জল তেষ্টা পেয়েছে। দাদা বাড়িতে তোমার জল তেষ্টা পায়নি, রাস্তায় বেরিয়ে জল তেষ্টা লেগেছে। তুমি যেখান থেকেই হোক আমার জন্য জল এনে দাও। মনে হচ্ছে জল তেষ্টায় আমার মাথা ঘুরে যাবে। যখন দাদার বাড়িতে ছিলাম তখন আমার জল তেষ্টা লাগেনি, এখন আমার খুব জল তেষ্টা লেগেছে। তারপর ওনারা একটা ঘর দেখতে গেল, আর সে ঘরটা ছিল ওই সাধু বাবার। কি হলো গো মেয়ে, সেই আমার ঘরের দিকেই আসলে? সাধু বাবা, এক গ্লাস জল পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, এসো এসো, আমার ঘরে এসো। বাবা, রাস্তায় আমি আপনার কোনো সাহায্য করিনি, তবু আপনি আমাকে জল দিলেন। তাতে কি হয়েছে, ওটা তোমার কর্ম ছিল, আর এটা আমার কর্ম। তো মা, তোমাদের এই গ্রামে আমি প্রথম দেখছি, তো এই গ্রামে কাদের বাড়িতে এসেছিলে? সাধু বাবা, এই গ্রামে আমার দাদা থাকে, আমি তার সাথে দেখা করার জন্য এসেছিলাম। আচ্ছা, ওই বিষ্ণুর বোন, তোমার আরও একটা বোন আছে না, যে কিছুদিন আগেই তোমার দাদার সাথে দেখা করতে এসেছিল না? হ্যাঁ, কিছুদিন আগে প্রিয়া দাদার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু আপনি কি করে জানলেন? তোমার সাথে আজকে আমার যে জায়গায় দেখা হয়েছিল, কিছুদিন আগে তোমার বোনের সাথেও আমার দেখা হয়েছিল। বেচারি আমার কলসিটাকে বয়ে এনে আমার ঘরে এনে দিয়েছিল। সাধু বাবা, আপনি জানেন, যখন থেকে আমার বোন দাদার বাড়ি থেকে ঘুরে গিয়েছে, তখন থেকেই ওর কাছে অনেক ধন দাওলাত হয়ে গেছে। কি করে হলো বুঝতেই পারছি না। বলছি মা, বলছি, ওর কাছে যত ধন এসেছে সবে ওর কর্মের ফল আর ভালো ব্যবহারের ফলে এসেছে। বাবা, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। ভালো কর্ম আর ভালো ব্যবহারের ফলে এত ধন দৌলতের মালিক কি করে হয়ে যায়? এসব আপনি কি বলছেন সাধু বাবা? শোনো বাবা, আমি সব বলছি। এখানে যত কলসি রাখা আছে, এগুলো কোনো সাধারণ কলসি না, এগুলো সব মানুষের ভালো কর্ম ও খারাপ কর্মের ফল দেওয়ার কলসি। মানুষের কর্মের ফল দেবার কলসি? এ আবার কেমন কলসি বাবা? আমি বুঝতে পেরে গেছি। বাবা, আমার যেমন কর্ম হবে, আমাকে এই কলসি তেমন ফল দেবে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ। সাধু বাবা, আপনার যদি কোনো অসুবিধা না থাকে, তাহলে একটা কলসি আমাদের দিতে পারেন? আমিও আমাদের কর্মফলের পরীক্ষা করে দেখি। হ্যাঁ মা, অবশ্যই। তুমি এখান থেকে একটা কলসি নিয়ে নাও আর তোমার কর্মফলের পরীক্ষা করে দেখো। রিয়াকেও সাধু বাবা একটা কলসি দিয়ে দেয়। তারপর দুজনে মিলে সেখান থেকে চলে যায়। আর রাত্রে কলসিটা খুলল, তখন কলসি থেকে হাজার হাজার পোকামাকড় বেরোতে থাকলো। ওরে বাবা, আমাদের কলসি থেকে তো হাজার হাজার পোকামাকড় বেরোচ্ছে। কি খারাপ হচ্ছে? আমাদের কর্মফল অনুযায়ী তো সঠিক জিনিস বেরোচ্ছে। আমরা খুব অহংকারী ছিলাম। তোমার বোন বেচারা এত অসুবিধার মধ্যে পড়ে আমাদের কাছে কিছু সাহায্যের জন্য এসেছিল, কিন্তু আমরা তো তাকে সাহায্য করিনি। কর্ম যদি এরকম হয়, তাহলে আমরা ভালো ফলের আশায় কি করে করি? তুমি একদম ঠিক বলেছ। আমাদের টাকা পয়সায় অনেক অহংকার হয়ে গেছিল। আমি আমাদের বোনের দুঃসময়ে সাহায্য করিনি, বরং আমাদের টাকা পয়সার অহংকারে আমরা ওকে অপমান করেছি। রিয়া এবং তার স্বামী নিজেদের ভুলের কারণে তাদের খুব ছোট লাগছিল। তাই জন্য আমি বলি, যেমন কর্ম তেমন ফল।